এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণ হয়েছে, অনেক বড় ঘটনা ঘটে ফেলছে, এই ধরনের একটা কিছু। খেয়াল করে দেখবেন, যখন ককটেল বিস্ফোরণ ঘটে একটা নারী নেত্রী কিন্তু বক্তৃতা দিচ্ছিল, ওরা কিন্তু ইশারা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা, সার্জিসের পাশে দাঁড়িয়ে থাকা নাহিদ কিন্তু ইশারা দিয়ে এরকম করতেছিল যে তোরা থাম। মানে কি? গ্রুপিং রাজনীতি ওদের দলের ভিতরে চলমান। ওদের দলের গ্রুপিং রাজনীতির খেসারত ওরা অস্ত্র দিয়ে দিবে নাকি চুমা দিয়ে দিবে, সেটার দায়ভার কি রাষ্ট্র বহন করবে? মোটেও না। বর্তমান সময়ে এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য রাষ্ট্রকে বিতর্কিত করছে। বিশ্বের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশ এখন অস্থিতিশীল। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের কাছে জিম্মি, আর এরা রাজনীতির নামে মৌলবাদকে, জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। বর্তমান সময়ে সেটাই হয়েছে। সাভারের মতো জায়গা, শ্রমিক প্রবণ এলাকা, সেই জায়গায় ককটেল বিস্ফোরণ, ককটেল নিয়ে আসবে কারা? কারা নিয়ে আসবে? শ্রমিকরা ককটেল আনবে? মোটেও আনবে না। তাহলে জনসমাবেশ ওদের, সবকিছু ওদের। তাহলে ওদের ভিতরে কারা কারা চাঁদার টাকা, রুটি কলার টাকা ভাগাভাগি নিয়ে লাগলো, কোন গ্রুপ রে কোন গ্রুপ ঠেক দিল, সেইটার জন্য ওরা মারামারি করে ওরা ককটেল ফুটাবে, সে দায়ভার কি রাষ্ট্র নেবে? মোটেও নেবে না। বরং এই যে দেশকে অস্থিতিশীল করার দায়ে এদেরকে গ্রেপ্তার করা উচিত। আমি ব্যক্তিগতভাবে এটার দাবি জানাই। ওরা বলছে জুলাই পদযাত্রা। আমি খেয়াল করে দেখবেন, 2-3 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ওরা জুলাই মাস কেন্দ্রিক ওদের একটা প্ল্যান ছিল। প্ল্যানটা যখন আস্তে আস্তে ফ্ল্যাশ হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনী যখন তৎপর হয়ে ওঠে, তখন আস্তে 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 ওটা কিন্তু ওরা এখনো পর্যন্ত হাইতে রেখেছে। খেয়াল করে দেখবেন, চট্টগ্রামে ঠিক অন্তর্বর্তীকালীন অবৈধ ইউনূস সরকারের শাসন আমলে পাকিস্তান থেকে যে কন্টেইনার গুলো এসেছিল, সেই কন্টেইনার গুলো হঠাৎ করে গায়েব। তারা গায়েব করলো। ওই কন্টেইনারের ভেতরে থাকা রসদ, মালামাল কোথায় গেল? কাদের স্বার্থে ব্যবহার হচ্ছে? সেগুলো যে এই সাভারে ইউজ হয় নাই, তার কি গ্যারান্টি আছে? কারণ ওটার ভিতরে কি এমন রসদ ছিল, এইটার ব্যাপারেও কিন্তু পরিষ্কার কোনো ঘোষণা বাংলাদেশের কাস্টমসের কাছে নাই। কারণ এটার আমদানিকারক ছিল জামাতপন্থী। আর জামাতপন্থী ওই ব্যক্তিরা ওই সময় ডক্টর ইউনূসকে সাইনবোর্ড বানায়া ভেতরে ভেতরে গভর্নমেন্টের প্রত্যেকটা উইংসকে ম্যানিপুলেট করেছে। গভর্নমেন্টের প্রত্যেকটা উইংসে জামাত ঢুকে আছে এমন ভাবে, তারা বাংলাদেশের অবৈধ ইউনূস সরকারকে ব্যক্তিগত পরিচালনা অংশ হিসেবে তারা তাদের মতো করে পরিচালনা করছে। ওই সময় যে রসদগুলা ঢুকছে, ওই সময় যে অস্ত্রগুলা ঢুকছে, সেগুলো কি হবে? সেগুলো ব্যবহার হবে না? এগুলো এখন আস্তে আস্তে ব্যবহৃত হচ্ছে। আরেকটা পয়েন্ট হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওর মিলিশিয়া বাহিনী গঠন করার কথা। একটা মানুষ কতটা কনফিডেন্ট হলে এই কথা বলতে পারে? তার মানে ওদের কাছে পর্যাপ্ত রসদ আছে। এই রসদগুলো কোথায় রেখেছে? অস্ত্রগুলো কোথায় রেখেছে? এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত তদন্ত করে উদ্ধার করা। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা করছে না। তারা শুধু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগদের গ্রেপ্তার করা নিয়ে ব্যস্ত। এই যে সাভারে ওরা ককটেল বিস্ফোরণ করলো, ওরা রুটি কলার ভাগাভাগি নিয়ে ককটেল বিস্ফোরণ চালিয়ে গেল, এত এত মানে মিডিয়া কভারেজ হচ্ছে। ভবিষ্যতে দেখা যাবে কি, এই ককটেল বিস্ফোরণের দায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ঘাড়ে দেবে। এবং পুলিশ কি করবে? এইটারে অজুহাত বানায়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা শুরু করবে। নাটক। এই নাটক বাস্তবায়ন কেন করছে? কারণ এই নাটক বাস্তবায়ন করতেছে এই কারণে, বিএনপির অতীতের বিষয়গুলোকে সামনে আইনা কৌশলে বিএনপি সরকারকে ম্যানিপুলেট করে আওয়ামী লীগের পেছনে লাগায় দিয়া এরা এদিক দিয়ে সুসংগঠিত হচ্ছে, যাতে খুব সহজেই আরেকটা অভ্যুত্থান করায়া বিএনপি সরকারকে হটায়া এরা এদের মতো করে জঙ্গি রাষ্ট্র কায়েম করতে পারে, মৌলবাদের রাষ্ট্র কায়েম করতে পারে। এবং সেটাই হচ্ছে। আপনি দেখেন, হঠাৎ করে হামাসের উত্থান হয়ে গেল বাংলাদেশে, এবং সেটা নিয়ে বিশ্ব মিডিয়া সরব, সেটা নিয়ে ইসরায়েলরাও সরব, আমেরিকাও সরব। যেই আমেরিকার সাথে ওরাই চলাফেরা করে, ওদের শাসন আমলে ওদের মিত্ররাই এখন বলতেছে এই দেশে হামাস আছে, জঙ্গি আছে। কারা? আবার খেয়াল করে দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ, তার প্রশ্ন, মানে তার স্ট্যাটাস গুলো দেখবেন, ফেসবুকের স্ট্যাটাস গুলো রহস্যময়। খেলা কোন দিক দিয়ে মানে ঘুরছে, এগুলো কি আমরা বুঝি না? কারা এই রসদ গুলো ব্যবহার করছে, এগুলো কি আমরা জানি না? কারা সাভারে
নিজেরা নিজেরা রুটি কলার ভাগাভাগি নিয়া, ককটেল ফুটায়া, রাষ্ট্রের প্রতি দোষ চাপায়া দিয়া, কারা এই জায়গায় জনগণকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, জনগণের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে আবার ওই সিম্পেথি গেম, আবার ওই ইমোশনাল ব্ল্যাকমেইল খোঁজার চেষ্টা করতেছে, আমরা বুঝি না? নাটক, এগুলা নাটক অনেক আগেই অবজারভেশন করা হয়ে গেছে। জুলাই আন্দোলনের সময় এরা যেই পরিমাণ এআই ভিডিও স্প্রেড করেছে, এই যে দেখো পাখির মতো মানুষকে গুলি করে মারছে, এই যে দেখো শিশু বাচ্চারা গুলি খেয়ে মারা গেছে, তাহলে শিশু বাচ্চারা গুলি খেয়ে মারা গেছে আর বাপ মা কি ভিডিও করতে ব্যস্ত ছিল? তার ভিতর চেহারায় কোনো রক্ত নাই, চোখে কোনো রক্ত নাই, শিশু মারা যাচ্ছে। এই যে এই ধরনের ছোট্ট 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 ক্লিপ এআই দিয়ে বানায়া মিসলিড করতেছে জনগণকে। অতীতে ঠিক যেভাবে মিসলিড করে গেছে, ঠিক একইভাবে আবার তারা মিসলিড করার চেষ্টা করছে। কিন্তু এখন তো লাভ হবে না। এখন তো সাধারণ জনগণ সচেতন। এখন তো সাধারণ জনগণ বোকা না। সাধারণ জনগণ তো বোঝে যে এরা নিজেরা নিজেরা মারামারি করে মাথা ফাটায়া, কোনো ক্ষেত্রে রং দিয়ে লাল রং কপালে লাগায়া এসব পর্যন্ত বলছে যে দেখো মাথা ফাটায় দিছে আমাদের। কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি এগুলো ভুয়া। এখন নিজেরা নিজেরা রুটি কলার ভাগাভাগি নিয়ে ককটেল বিস্ফোরণ করবে, করায়া এরা দোষ দিবে রাষ্ট্রের ঘাড়ে। এরা জনগণের ইমোশনাল সিম্পেথি মানে নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করবে, করে হয়তোবা আরেকটা জুলাই অভ্যুত্থানের মতো একটা নাটক করবে। কিন্তু এই সমস্ত নাটক করে এনসিপি যদি মনে করে যে ওরা -2 ফর্মুলা বাস্তবায়ন করবে, সেটা সুযোগ নাই আসলে। কারণ আওয়ামী লীগ ফিরছে, জননেত্রী শেখ হাসিনা ফিরছে, একই সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা, তারাও কিন্তু আস্তে আস্তে সচেতন হচ্ছে। সুতরাং এগুলা সেলফ একটা নাটক, নাটক ছাড়া কিছুই না। জনগণের দৃষ্টিভঙ্গি ঘুরাইয়া ওদের প্রতি একটু সিম্পেথি নিয়ে আসার ধান্দা, আর কিছুই না। আর আরেকটা কথা বলে রাখি, মধ্যবর্তী ইলেকশন একটা হবে, শেখ হাসিনা দেশে আসবে, এতে কোনো বিকল্প নাই। কিন্তু যারা শেখ হাসিনা দেশে আসার আগে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তারা মূলত -2 ফর্মুলার অংশটাই বাস্তবায়ন করছেন। ধন্যবাদ। আজ থেকে নতুন দল এনসিপি তারা জুলাই যাত্রা শুরু করেছে, জুলাই পদযাত্রা। দেশের 100টি উপজেলায় তারা এটা করবে এরকম ঘোষণা দিয়েছে। কিন্তু ঘটনা খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। প্রথম দিনেই সাভারে কিছুক্ষণ আগেই খবর এসেছে, গণমাধ্যম খবর দিচ্ছে সেটা হচ্ছে যে সাভারে এই পথসভা করার সময় সেখানে বোমা বিস্ফোরণ, বোমা হামলার ঘটনা ঘটেছে। এই আয়োজনে এনসিপির আহ্বায়ক সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এটা যে বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ধরনের অশনি সংকেত, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারা মারল, কিভাবে হলো, নাকি এর আগে আমরা 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেড হামলার ঘটনা দেখেছিলাম, সেটার ন্যারেটিভে এরকম বক্তব্য শুনেছিলাম যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে ওখানে টুক করে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে নিজেই এই নাটক করে ব্যাপারগুলোকে বড় করার চেষ্টা করেছেন সরকার বিরোধী। সেরকম ব্যাপার কি আবারও আমরা দেখব? চলুন সাভার থেকে একটু ঘুরে আসি, সেখানে কি হলো, এখন পরিস্থিতি কতটা উত্তপ্ত সেখানে। এনসিপির জুলাই পদযাত্রা এটা বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে কিনা? তাহলে এমনিতেই আজকে কক্সবাজারের দক্ষিণাঞ্চলের এই জুলাই পদযাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে কক্সবাজারে পাহাড় ধসের কারণে। সাভারে এই জুলাই পদযাত্রার ঘটনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বোমা হামলার ঘটনা ঘটেছে এবং একজন আহত হয়ে হাসপাতালেও গিয়েছে একটা পত্রিকা বলছে, আবার কিছু পত্রিকা বলছে বেশ কয়েকজন আহত হয়েছেন। আর সেখানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। কি বলছে গণমাধ্যম? দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত কয়েকজন। তারা দাবি করছে কয়েকজন আহত। তারা বলছে সাভারে এনসিপির সমাবেশস্থলে এই ঘটনা ঘটেছে রাত 10:15টার দিকে। থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। তার মানে এই ভিডিওটা যখন করছি তার থেকে 1 ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে।
এবং এটা একটা বড় ঘটনা। আপনারা মানে গণমাধ্যমে যে ছবি প্রকাশিত হয়েছে সেই ছবিটা একটু দেখে নিতে পারেন। সেখানে বিস্ফোরণের পরে যে পুরো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে সেরকম একটা ছবি। এই ছবি মানে খুব একটা ভালো বার্তা দিচ্ছে না। আবার এখানে কয়েকজন আহত হওয়ার ঘটনা বলা হচ্ছে, একজনের ছবি আমরা পেয়েছি যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার ছবিটাও দেখে নিন, সেটাও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ব্যক্তি সহ আরো অনেকে আহত হয়েছে বলে গণমাধ্যম বলছে। ঘটনাস্থলে থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই যে এই আতঙ্ক বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় অশনি সংকেতই বটে। এই ঘটনা মানে অনেক অনেক বার্তা দিতে পারে। এনসিপির এই জুলাই পদযাত্রা কেউ ব্যাহত করতে চায় কিনা, তারা কারা, এই টার্গেটটা আওয়ামী লীগকে করা হবে কিনা। যদিও এরপরে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে, সাভার মডেল থানা ঘেরাও করেছে এনসিপি নেতারা। সেখানে স্লোগান দিতে দেখা যাচ্ছে সার্জিস আলমকে মাইক নিয়ে। এই থানা ঘেরাওয়ের ছবিটা, একটা ছবি গণমাধ্যম প্রকাশ করেছে, সেই ছবিটা আপনারা দেখে নিন। এই ঘেরাও কর্মসূচি আমরা দেখছি। এই ঘেরাও কর্মসূচি যখন আমরা দেখছি তখন তাৎক্ষণিকভাবে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটা একটু দেখে নিন। তিনি বলছেন, এনসিপির 3 স্টার নেতার সভাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় বোঝাই যাচ্ছে রাজনীতি করাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবশ্য অনেক আগেই হাদিকে হত্যা করার পর আমি ঝুঁকিপূর্ণ রাজনীতির কথা বলেছিলাম। এত যে ঝুঁকি, তারপরও কেউ রাজনীতি ছাড়তে চায় না। তবে কি নো রিস্ক নো গেন, এই ফর্মুলাতেই চলছে রাজনীতি। মানে রাজনীতি যে একটা মানে অনিশ্চিত জায়গা, সেই অনিশ্চয়তা জেনেও যারা রাজনীতি করছেন তাদের মানে কি বলবো যে তাদের টার্গেটটা কি, তাদের চাহিদা কি, তাদের মানে কি বলবো যে লোভটা কোথায় কাজ করছে, যে এত ঝুঁকিপূর্ণ তবুও রাজনীতি করতে হবে, কেন করতে হবে? আর বাংলাদেশের এই রাজনীতিটাকে ঝুঁকিপূর্ণ করলই বা কারা? আমরা শেখ হাসিনার বিদায়ের পরে একটা ভালো শাসন ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম মানে প্রফেসর ইউনূসের আমলে, কিন্তু সেটার পরিবর্তে তিনি মবের রাজত্ব কায়েম করেছেন এবং যাদের দিয়ে তিনি এই মব করিয়েছেন কিংবা মবের পৃষ্ঠপোষকতা করিয়েছেন, মবের পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করিয়েছেন, মব এই শব্দটা উচ্চারণ করলে তাকে সহ দেখে নেওয়া হবে এরকম বক্তব্য যারা প্রকাশ্যে দিয়েছেন, এবং আজকের এই সময়ে এসেও তাদের সাঙ্গপাঙ্গরা মব বললে তাকে মারার জন্য 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলে সেটা কি মানে মব হবে কিনা, সেটা অন্যায় হবে কিনা, সেটা ফৌজদারি অপরাধ হবে কিনা, এরকম বক্তব্যও তারা দিচ্ছেন, সেগুলো আমরা দেখছি। এখন এনসিপির এই ঘটনা যখন ঘটলো তখন আমরা সার্জিস আলমকে দেখছি বর্তমান সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। তারা বলছে যে এখানে আমাদের উপরে হামলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কোথায় ঘুমাচ্ছেন এই প্রশ্ন করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর তো তাদের সমাবেশে গিয়ে পাহারা দেওয়ার কথা নয়। কিন্তু মানে যার মানে ওপরেই এই হামলা ঘটুক না কেন, সে এনসিপি হোক আর যে দলই হোক, কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের রাজনীতি দিন দিন যে খুবই বাজে অবস্থায় চলে যাচ্ছে এটা তার প্রমাণ। এটা হতে পারে যে আওয়ামী লীগ টার্গেট করতে পারে, হতে পারে নির্বাচনের আগে এবং নির্বাচনের মধ্যে এনসিপির নেতারা বিএনপির বিভিন্ন শীর্ষ নেতাদেরকে নিয়ে যে ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই কারণে বিএনপি সারা দেশে তাদের উপরে ক্ষেপে থাকতে পারে, তাদের এক ধরনের ইনভলভমেন্টস থাকতে পারে। আমরা ঘটনাগুলো জানি না এটা কারা ঘটালো, আমরা জানতে চাই, পরিষ্কার হতে চাই, এবং প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা রাজনৈতিক দল সে যত অপরাধী করুক না কেন, যত খারাপ কাজই করুক না কেন, যত ঘৃণিতই তারা হোক না কেন, তাদের প্রত্যেকের নিরাপত্তা দেয়া এটা রাষ্ট্রের দায়িত্ব।